Hello friends, how are you? This is your educator অরিজিৎ বাসু চৌধুরী. ওয়েলকাম টু আন একাডেমি. তো তোমাদের সাথে আজকে আলোচনা করব খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউ. তোমরা জানো, চলো আমরা আলোচনা শুরু করি. তোমরা জানো ভালো করে যে আমার আন একাডেমিতে এই যে সেশনটা শুরু করেছি 2021 প্রিলিমিনারি 7th Feb, ওকে, এবং 2020 যে প্রিলি রেজাল্ট আউট হয়েছে তার মেন হবে এপ্রিলে, মেন 2021 এপ্রিলে মেন. আবার তোমরা যদি দেখো 2020-21 যে প্রিলিটা হলো তার মেন হবে 2021. এই সিচুয়েশানটা কেন হলো? কোভিড-19, ডিউ টু কোভিড-19 আউটব্রেকের জন্য কিছুটা ডিটেন্ট হচ্ছে, কিন্তু তার মানে নেক্সট ইয়ারে 2020 প্রিলি, 2020 মেন, তারপরে 2020 যে 2021 প্রিলি, 21 মেন, 2021 প্রিলিমিনারি, ওটা হবে 2021 মেন. তাহলে কী হবে? এখানে 2020 প্রিলিটা 2021 গিয়ে হবে মেন. তারপরে দুটো মেন পরীক্ষা 20 এবং 21 এবং 21 প্রিলি. তাহলে আমাকে কিন্তু সেইভাবে প্রিপারেশান করতে হবে. ঠিক আছে, দেখো এখানে যে প্রশ্নগুলো আলোচনা করা হচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ যে সমস্ত কিন্তু অলরেডি 2020 থেকে 2000 অবধি সমস্ত প্রিলিমিনারির প্রশ্ন অলরেডি আমি ডিসকাশন করে দিয়েছি. তোমরা যদি একটু সিনসিয়ারলি দেখো সমস্ত প্রিলির এবং উইথ এক্সপ্লেনেশন, এখানে 2021 এবং তোমরা দেখো 2015 এবং 2016 মেনের প্রশ্ন কিন্তু আমি অলরেডি কমপ্লিট করে দিয়েছি. 15 এবং 16 শুরু করছি 2017. কিছুটা প্রশ্ন তোমাদের শুরু হয়েছে, আজকে বাকিগুলো থেকে শুরু করলাম. দেখো এখানে যে প্রশ্নগুলো আলোচনা করা হবে মেনের প্রশ্ন বলে কথা, সেখানে কিন্তু 10 থেকে 12টা কি 15টা করে চেষ্টা করব. টাইমের মধ্যে লিমিটেশান 30 মিনিট কি 25 মিনিটের মধ্যে আমি 12 থেকে 15টা প্রশ্ন চেষ্টা করব আলোচনা করতে. যদি খুব ইজি প্রশ্ন হয় সেক্ষেত্রে 20টা প্রশ্ন আমার হয়ে যাবে. প্রতিটা প্রশ্ন উইথ এক্সপ্লেনেশান থাকবে. তোমাদের যদি কোনো ডাউট থাকে, কোনো এনি ডাউট, এনি কোয়েশ্চেন, তোমরা কিন্তু কমেন্ট সেকশানে লিখবে. এবং দেখো আন একাডেমি প্ল্যাটফর্মে তোমরা যদি একটু দেখো, এই পিকচারটা যদি দেখো, এই পিকচারটা তোমাদেরকে দেখানোর মেন রিজনটা তোমরা বুঝবে. এই যে পিকচারটা তোমরা দেখতে পাচ্ছ, এই পিকচারের মধ্যে কী আছে দেখো, মানডে টু সানডে এভরিডে 9 PM to 10 PM আজও হবে. অ্যান্ড এভরি সানডে প্রতি রবিবার 11টা থেকে 12টা. ঠিক আছে, তোমরা জানো 50টা কোয়েশ্চেন আমি আলোচনা করি. তো এইভাবে আমাদের এন্টায়ার সিলেবাসটা আমরা কমপ্লিট করব. তো প্লাস ক্লাস জাস্ট 1 মিনিট প্লাস ক্লাস কিন্তু তোমাদের কিন্তু মনে রাখতে হবে 1টা থেকে 2টো. এটাও তোমাদের কিন্তু মনে রাখতে হবে. প্লাসের ক্লাস কিন্তু হয় আমার মূলত 1টা থেকে 2টো. আর তোমাদেরই চ্যানেল এটা তোমাদের জন্য, কারণ তোমরা যাতে একটা দেখো প্রিলিমিনারি প্রশ্ন বা মেনের প্রশ্ন যদি তুমি বিভিন্ন সাইট দেখো, আমাদের WBCS পরীক্ষার তুমি দেখবে WPSC অ্যান্সার কি থাকে না, এখন রিসেন্ট দিচ্ছে, কিন্তু আগে কিন্তু ছিল না 2016-17. তো সেখানে কিন্তু যে যার মতো করে সে অ্যান্সার করতো এবং সেই অ্যান্সার থেকে সমস্ত ছেলেমেয়েরা ওইভাবেই পড়তো. কিন্তু না, এখানে কিন্তু আমি তোমাদেরকে যদি সি হয়, কেন সি হয় সেই এক্সপ্লেনেশনটা কিন্তু আমি তোমাদের করবো. কেন ডি হলো, কেন বি হলো, কেন এ হলো, তো টোটাল এন্টায়ার আলোচনা আমি করব. তো অবশ্যই করে প্রতিটা প্রশ্ন তোমাদের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায়. তো যদি কোনো ডাউট থাকে, কোনো কোয়েশ্চেন থাকে, তোমরা কিন্তু আমাকে ইনস্ট্যান্ট বলবে. বা এবং রাত 9টা থেকে 10টা যদি কোনো কোয়েশ্চেন থেকে যায়, তোমরা রাত 9টা থেকে 10টা আন একাডেমি অ্যাপে গিয়ে আমি স্পেশাল ক্লাস নিই, তোমরা ওখানেও আমাকে প্রশ্ন করতে পারো. বা যদি কোনো কিছু দেখাতে হয় তো তোমরা ওখানে পিকচার তুলে তোমরা আমাকে দেখাতে পারো যদি কোনো ডাউট থাকে. ক্লিয়ার? আশা করি আমরা এই ব্যাপারটা বুঝলাম. এবারে আমরা আমরা আলোচনার দিকে এগোই. চলো আজকে একটু অ্যাকচুয়ালি এটা আমার সেকেন্ড টাইম রেকর্ডিং হচ্ছে, বিকজ আমি অলরেডি একবার রেকর্ডিং করে ফেলেছি. কিন্তু প্রবলেমটা হয়েছে কি, আমার যে আগের যে প্রিভিয়াস রেকর্ডিংটা তোমার কোনো কারণে গ্লিচ করে গেছে, মানে ডিলিট হয়ে গেছে বা টেকনিক্যাল কিছু হাফ হয়ে গেছে. তো ওই জন্য আমি আবার নতুন করে আমাকে রেকর্ডিং করতে. চলো কোনো ব্যাপার না, তোমাদের জন্য এইটুকুনি করা যেতেই পারে. তোমাদের মতো স্টুডিয়াস, তোমাদের ভালো হলেই আমার ভালো. আচ্ছা, তো অবশ্যই করে ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস লেসন প্রেজেন্টেড বাই মি অরিজিৎ বাসু চৌধুরী. এবং আমার সম্বন্ধে কিছু ইনফরমেশান অ্যাবাউট মি. আমি আমার গ্র্যাজুয়েশান কমপ্লিট করেছি সেন্ট পলস ক্যাথিড্রাল মিশন কলেজ. আমার ইন্টারেস্ট প্রিলি ফিটনেস, কারেন্ট অ্যাফেয়ার্স, বার্নিং ইস্যু, মিউজিক, নিউজ অ্যানালিসিস,
যারা আমাকে ফলো করতে চাও ইউ ক্যান ফলো মি অন দিস লিঙ্ক। ওকে, দেখো এখানে লিঙ্ক পুরো দিয়ে দিয়েছি। আর যদি অবশ্যই তোমরা জীবনে দুটো রুল মনে রাখবে, নেভার কুইট অ্যান্ড অলওয়েজ রিমেম্বার রুল 1। দেখো লাইফে আপস অ্যান্ড ডাউন আছে। কালকে একটা স্টুডেন্ট স্যার আমি মেইন দিচ্ছি কিন্তু ক্লিয়ার করতে পারছি না, চলো কোনো ব্যাপার না, এবছর তুমি মেইনও ক্লিয়ার করে ফেলবে এবং ইন্টারভিউ দেবে এবং জবও পাবে। হতেই পারে লাইফে আপস অ্যান্ড ডাউন, এটা তো এটাই তো জীবন, তাই না? কোনো কিছু যদি তুমি ইজিলি পেয়ে যাও না তাহলে সেইটার মজা থাকবে না। অবশ্যই তুমি যখন কষ্ট করে এত হার্ড ওয়ার্ক করে যেদিন এই চাকরিটা যেদিন তুমি পাবে সেই দিন হলো তোমার দিন, সেই দিনই আনন্দ এবং বাবা মা কত আনন্দ পাবে, তাই না? সেই দিনটার কথা ভেবে কিন্তু আমাদেরকে স্টাডি করতে হবে এবং পুরো একটা বছর যারা নতুন স্টুডেন্ট তারা বিগিনার তারা কিন্তু অবশ্যই করে 1 বছর হাতে সময় নাও এবং 1 বছর আনএকাডেমির মধ্যে দিয়ে তোমরা নিজেদের প্রিপারেশান নাও, ঠিক আছে? আনএকাডেমি অলওয়েজ আছে। কোনো কথা কোনো কে কী বলছে, কে কী বলবে, কে কী করছে, কারোর সাথে কোনো এই ব্যাপারে ডিসকাস করবে, নিজে প্রিপারেশান নেবে এবং আনএকাডেমি থেকে ডেইলি ক্লাসগুলো করবে। এই থেকে কিন্তু তোমরা কিন্তু জীবনে অনেক পথ এগিয়ে যাবে। যার মানে চলার পথে অনেক হার্ডেল আসে, সেই হার্ডেলগুলো তোমাকে কিন্তু ওভারটেক করতে হবে। আর যারা 2021-এর টার্গেট কী করবে, কী করছো, একটা ভাবছো যে কী করে আমি এই সিলেবাসটা কমপ্লিট করবো, ডোন্ট ওয়ারি, কোনো চিন্তা, তার জন্য আনএকাডেমি অলওয়েজ আছে। তো তোমাদের জন্য একটা র্যাপিড রিভিশন কোর্স এসছে, তোমরা এই আনএকাডেমি প্লাস জয়েন করে নাও। আমার রেফারেল কোড ওকে আনলকের জন্য অরিজিৎ আমার রেফারেল কোড 10% ডিসকাউন্ট অন ইয়োর প্লাস সাবস্ক্রিপশান। এছাড়া মেডিভাল কোর্স অলরেডি আর একটা আজকে তোমাদের লাস্ট দিন, তো এইটা কমপ্লিট হয়ে যাবে এবং এই পুরো লেসনটা তুমি রেকর্ডিংও দেখে নিতে পারবে। আর এখানে যা ইনফরমেশান দেওয়া আছে তোমাকে কোনো বইও কিনতে হবে না, ঠিক আছে? আর দেখো তোমাদের সাবস্ক্রিপশান জন্য অরিজিৎ কোড। চলো আমরা এবার আলোচনা শুরু করি। আচ্ছা, প্রথম প্রশ্ন 260, কোয়েশ্চেন নাম্বার 260 বলছে ইলেকশন টু দ্য গ্রাম পঞ্চায়েত আর, বলছে ইলেকশন টু গ্রাম পঞ্চায়েত বাই ইনডাইরেক্ট গ্রাম পঞ্চায়েতের ইলেকশন কি ইনডাইরেক্ট ম্যানারে হয়? বাই লেজিসলেচার অফ দ্য স্টেট, কী বলছে লেজিসলেচার অফ দ্য স্টেট দ্বারা, স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলি যে ইলেকশনের দ্বারা হয়। টু বি ডাইরেক্টলি অন দ্য বেসিস অফ অ্যাডাল্ট ফ্র্যাঞ্চাইজি নাকি বাই দ্য কাউন্সিল অফ মিনিস্টার। একটু চিন্তা করলেই তুমি বুঝে যাবে। দেখো এটা ইন্টারনেটে কোনো জায়গায় নেই। হ্যাঁ, ইন্টারনেটে হয় সেটা আলাদা ম্যাটার, সেটা আমরা অলরেডি পড়িয়েছি, রেকর্ডিংগুলো দেখে নেবে। আর পরে আমি আবার টাইম কোয়েশ্চেনে আবার বোঝাবো। কিন্তু তুমি দেখবে লেজিসলেচার অফ দ্য স্টেট না, ওটা কিন্তু ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া দ্বারা কিন্তু এই ইলেকশনটি হয়। আর স্টেট ইলেকশন কমিশন কিন্তু অলওয়েজ কিন্তু মনে রাখতে হবে আমাদের পঞ্চায়েতের ইলেকশন, পৌরসভার ইলেকশন যে লোকাল অথরিটি কন্ট্যাক্ট করে, তাহলে এটা তো হচ্ছেই না। আর তাহলে মনে রাখতে হবে আলাদা ইলেকশন হয়, পঞ্চায়েতের ভোট, পৌরসভার ভোট। আচ্ছা, টু বি ডাইরেক্ট, ইয়েস টু বি ডাইরেক্টলি অন দ্য বেসিস অফ অ্যাডাল্ট ফ্র্যাঞ্চাইজি। আমরা যারা সাবালক তাহলে আমরা ভোট পার্টিসিপেট করি, তাহলে সি হবে কারেক্ট অ্যান্সার। তোমরা জানো ভালো করে, দ্য গ্রাম পঞ্চায়েত ইজ এস্টাবলিশ কার বেসিসে? অন দ্য বেসিস অফ ডাইরেক্ট ইলেকশন, এটাও তোমরা জানো। তা গ্রাম পঞ্চায়েত এস্টাবলিশ হয়েছিল কার বেসিসে? কি ডাইরেক্ট ইলেকশনের বেসিসে। ফার্স্ট অফ অল দ্য পঞ্চায়েতি রাজ সিস্টেম, দেখো প্রথম যে অল পঞ্চায়েতি রাজ সিস্টেম ওয়াজ এস্টাবলিশ কোথায় হয়েছিল? রাজস্থান। আর যে রাজস্থান নারোলা ডিস্ট্রিক্ট, ওকে, কবে? 2 অক্টোবর 1959। পরবর্তীকালে অন্ধ্রপ্রদেশ অ্যাডপ্ট করেছিল এই সিস্টেমটি। ক্লিয়ার? হ্যাভ ইউ আন্ডারস্টুড? ওকে, পরেরটা কী বলছে? হুইচ অফ দ্য ফলোইং আর্টিকেল ইজ রিলেটেড টু পঞ্চায়েতি রাজ। তুমি জানো ভালো করে আর্টিকেল 243। আচ্ছা, কত নম্বর শিডিউল এবং অবশ্যই যে ডিপিএসপিতে কততম আর্টিকেলে আছে বলো, যে পঞ্চায়েতি রাজ কমেন্ট সেকশনে উত্তর দেবে। আচ্ছা, হুইচ শিডিউল অফ দ্য, দেখো রয়েই গেছে, হুইচ শিডিউল ওয়াজ অ্যাডেড টু দ্য কনস্টিটিউশন, কোন শিডিউল অ্যাড হয়েছিল কততম অ্যামেন্ডমেন্টের দ্বারা? 73rd কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট। তো অবশ্যই তোমরা জানো 11th শিডিউল ওয়াজ অ্যাডেড ইন দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন। ভেরি গুড। তো এটা পেলে তাহলে অবশ্যই ডিপিএসপিটা তোমরা বলবে। গ্রাম সভা তোমরা জানো ভালো করে, গ্রাম সভা অবশ্যই গ্রাসরুট লেভেলে তোমাদের লোকাল দেখবে। আমরা যখন ইলেকশন ভোট দিই আমাদের অবশ্যই দেখবে 3টে ব্যালট আছে, 3টে বাক্স দেখতে পাবে, ঠিক আছে? 1 2 3। এবার কি গ্রাম পঞ্চায়েত, যেটা পঞ্চায়েত সমিতি, ঠিক আছে? গ্রাম পঞ্চায়েত আবার আছে পঞ্চায়েত সমিতি, আবার জেলা পরিষদ। গ্রাম পঞ্চায়েত যেখানে তুমি দেখবে এদিকে পঞ্চায়েতের সদস্যরা তুমি দেখতে পাবে এবং পঞ্চায়েতের লোকাল তোমার যদি যে এলাকা সেখানে গ্রাম পঞ্চায়েত থাকে, ঠিক আছে? একদম গ্রাউন্ড লেভেলে, ভিলেজ লেভেলে। পঞ্চায়েত সমিতি কি? গ্রাম পঞ্চায়েত সমিতি ব্লক লেভেলের। আর জেলা পরিষদ হল ডিস্ট্রিক্ট লেভেলে। জেলা পরিষদ 3টেতেই তুমি দেখবে এইভাবে তোমাকে ক্যান্ডিডেট থাকে আলাদা 3টে কালারে তোমার থাকে, 3টে ক্যান্ডিডেট। এবার তোমাকে দেখবে ইলেকশন যখন হয় একটা ছাপ দিতে হয়, সেটা হলো তোমাদের নির্বাচনী যে লোগোটা থাকে, যে ক্যান্ডিডেটকে তোমার পছন্দ সেই ক্যান্ডিডেটের নামের ওপর তুমি করলে, সেরকম স্ট্যাম্প দিলে, দিয়ে তুমি বক্সে ফেলে দিলে, এটা গ্রাম পঞ্চায়েতের জন্য ফেললে। তারপরে আর একটা বক্সে যাবে পঞ্চায়েত সমিতির জন্য, তারপরে আর একটা বক্স জেলা পরিষদের জন্য। তাহলে এগুলো কিন্তু তোমাদের জানতে হবে।
ইট ইজ ভিলেজ অ্যাসেম্বলি কনসিস্ট অফ অল রেজিস্টার্ড ভোটার। তুমি জানো তোমার এরিয়া, ধরো আমার এরিয়া হরিহরপুর গ্রাম পঞ্চায়েত, আমার এরিয়ার মধ্যে হবে কাঠঘোড়া গ্রাম পঞ্চায়েত, এটা মনে রাখতে হবে। আচ্ছা, ইট ইজ পাওয়ার টু ফাংশন অ্যাট ভিলেজ লেভেল, তুমি জানো ভালো করে। আচ্ছা, তো এইগুলো কিন্তু পরীক্ষার জন্য কিন্তু মানে ইম্পর্টেন্ট। বলবন্ত রায় কমিটি, বলবন্ত রায় মেহতা কমিটি, দেখো অনেক সময় এগুলো দেয়। ফার্স্ট কে রেকমেন্ড করেছিল বলবন্ত রায় মেহতা কমিটি ওয়াজ মেড পঞ্চায়েতি রাজ সিস্টেম ইন ইন্ডিয়া, এবং সাবমিট করেছে এই রিপোর্টটি 1957-এ। তো এগুলো কিন্তু পরীক্ষা এবং এক্সাম বলছি যে ইলেকশন কন্ডাক্টেড বাই স্টেট ইলেকশন কমিশন। নেক্সট কোয়েশ্চেন, দ্য ফার্স্ট কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট ওয়াজ চ্যালেঞ্জ ইন দ্য কেস অফ, ফার্স্ট কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট যদি বলো, শঙ্করী প্রসাদ ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া, সজ্জন সিং ভার্সেস স্টেট অফ মাদ্রাস, এ.কে গোপালান ভার্সেস স্টেট অফ মাদ্রাস, গোলকনাথ ভার্সেস স্টেট অফ মাদ্রাস। তোমরা জানো ভালো করে আমাদের প্রথম প্রধানমন্ত্রীর নাম কি? আমাদের প্রথম প্রধানমন্ত্রীর নাম জওহরলাল নেহেরু। অবজেক্টিভ রেজলিউশন বা আমরা এগুলো পড়েছিলাম কংগ্রেস যখন ইতিহাসে পড়েছিলাম। আচ্ছা, যাই হোক, হোয়াট এভার। তো আমরা কিন্তু বলবো জওহরলাল নেহেরু। এবং তিনি যখন প্রথম সংশোধন করেছিলেন, তিনি কি করেছিলেন? তুমি জানো ল্যান্ড তফসিল, দেখো অষ্টম তফসিল অবধি ছিল, অষ্টম শিডিউল, 9th শিডিউল একটা নতুন শিডিউল আনো। এবং তুমি জানো যাতে জুডিশিয়ারি না লেজিসলেটিভ এক্সিকিউটিভদের কোনো কাজে হস্তক্ষেপ করতে হয়, 9th শিডিউলকে কী হিসাবে ইউজ করেছিল সেটাকে মনে রাখতে হবে, রক্ষা কবচ হিসাবে। মানে যেটা আইন, যে আইনটা আমি আনলাম সেই আইনটা 9th শিডিউলের মধ্যে যদি একবার ইমপ্লিমেন্ট করে দেওয়া হয় তাহলে কিন্তু অবশ্যই কোর্টের এখতিয়ারের বাইরে। এইটা একটা প্রথম পয়েন্ট। এবং তিনি কী প্রথম স্টেপ, তুমি জানো কিছু কিছু রিজনেবল রেস্ট্রিকশন, যেমন স্পিচ অ্যান্ড এক্সপ্রেশনের ওপরে, এটা নিয়ে অনেক কোয়েশ্চেন উঠেছিল। তারপর ধরো ব্যবসা বাণিজ্য, জীবিকার ওপরে, এবং সবথেকে বড় কোয়েশ্চেন হচ্ছে দেখো ল্যান্ড ডিস্ট্রিবিউশন। তাহলে তোমরা ওইটাও জানো রাইট টু প্রপার্টি ছিল মৌলিক অধিকার, ফান্ডামেন্টাল রাইটস, তখন কিন্তু লিগ্যাল অ্যান্ড মোরাল রাইট হয়নি। তো অবশ্যই তাহলে সব কিছু থেকে জুডিশিয়ারিকে আলাদা, এবং অনেক কিছুর ওপর বিধিনিষেধের জন্য যেটাকে বলা হয় রিজনেবল রেসেন, এই জন্য অনেকে সবাই সুপ্রিম কোর্টে গিয়েছিল, হাইকোর্ট গিয়েছিল। তো প্রথমে এরকম একটা কেস হয়েছিল শঙ্করী প্রসাদ ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া। তাহলে এটা কিন্তু খুব গুরুত্ব। এবং তফসিল জাতি, তফসিল উপজাতির কথা বলা হয়েছিল। এবং তোমরা জানো মানে শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব, এবং আর একটা কথা বলা হয়েছিল যে এদের জন্য রিডিস্ট্রিবিউশন করা, যারা কনসেন্ট্রেশন না ওয়েলথ। কি সব থেকে কোয়েশ্চেন যেটা হয়েছিল স্পিচ অ্যান্ড এক্সপ্রেশনের নিয়ে রিলেটেড। এবং সব থেকে আরেকটা কোয়েশ্চেন হয়েছিল সেটা হলো বিভিন্ন রিজনেবল বিধিনিষেধ, বা কোনটা কতটা বিধিনিষেধ থাকবে না থাকবে এই ব্যাপারেও কিন্তু কোনো রকম আলাদা করে কোনো কিছু মেনশন করে দেওয়া হয়নি। তারপরে এখানে জুডিশিয়ারি যা বলবে সেখানে জুডিশিয়ারির কোনো ভূমিকা নেই, এখানে এক্সিকিউটিভ বা লেজিসলেচারের ভূমিকা, সেটাই ফাইনাল। এবং তোমার জানো ল্যান্ড ডিস্ট্রিবিউশন নিয়ে। এবং এটাও মনে রাখতে হবে ফান্ডামেন্টালের ওপর কিন্তু একটা বাধা পড়েছিল, কিন্তু এতে এই রিলেটেড একটা সবাই কোর্টে গিয়েছিল। অনেক কিছু আছে, যেমন জীবিকা নির্ধারণ। তাহলে ফার্স্ট কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট কবে হয়েছিল? 1951 ওয়াজ চ্যালেঞ্জ ইন দ্য শঙ্করী প্রসাদ ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া কেস। দ্য সুপ্রিম কোর্ট হেল্ড দ্যাট পার্লামেন্ট হ্যাজ নো পাওয়ার, পার্লামেন্টের কোনো পাওয়ার নেই অ্যামেন্ড করার জন্য অফ দ্য কনস্টিটিউশন। ফান্ডামেন্টাল রাইট যদি কোনো সময় ইমিউটেবল, ঠিক আছে, ফান্ডামেন্টাল রাইটকে সবসময় ইমিউট করা, তার জন্য তো কী এক নতুন শিডিউল, 9th শিডিউল, ঠিক আছে। তো এই সময় মনে রাখতে হবে, এই নিয়ে কিন্তু অনেক কোয়েশ্চেন উঠেছিল। দ্য ফর্মার মানে 13 ল এবং 368 এবং ফান্ডামেন্টাল রাইটকে সবসময় আগে দেওয়া হয়েছে, কারণ মৌলিক অধিকার, দেখো মৌলিক অধিকার প্রতিটা ব্যক্তির মনে রাখবে একটা ব্যক্তির বিকাশের জন্য অপরিহার্য। তো সেখানে মৌলিক অধিকার যদি ভায়োলেশন হয় তাহলে কিন্তু অনেক কোয়েশ্চেন হতে পারে। তো মৌলিক অধিকার কোনোভাবে ভায়োলেশন করা যাবে না, কিন্তু তারপরে তুমি জানো 9th শিডিউল নেওয়া হয়েছিল, খুব গুরুত্বপূর্ণ। তো এইগুলো কিন্তু তোমাদের কিন্তু না পড়লে হবে না, কারণ তুমি যদি দেখো বিভিন্ন চ্যানেল বা বিভিন্ন জায়গায় যদি দ্য ফার্স্ট কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট ওয়াজ চ্যালেঞ্জিং দ্য কেস, একটা এ দিয়ে দিল। এবার এটা কেন? আমি তো বলতে পারি ডি, তাহলে এটা কেন? তাহলে তোমাকে এক্সপ্লেনেশনটা কিন্তু জানতে হবে, খুবই গুরুত্বপূর্ণ। ফার্স্ট অ্যামেন্ডমেন্ট সবসময় খুব গুরুত্বপূর্ণ, আর লাস্ট অ্যামেন্ডমেন্ট খুবই গুরুত্বপূর্ণ হয় অলওয়েজ। আচ্ছা, 42, 44, 61 এগুলো তোমাদের 73 এগুলোও খুব গুরুত্বপূর্ণ। আচ্ছা, ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল, জাস্ট 1 মিনিট। আচ্ছা, ওকে। তো ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল, ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল ইজ পলিটিক্যাল বডি। আচ্ছা, কি বলছে? পলিটিক্যাল বডি, নন পলিটিক্যাল বডি, পলিটিক্যাল বডি, নন পলিটিক্যাল বডি,
স্ট্যাটুটরি বডি না নান অফ দ্য অ্যাবভ। তো অবভিয়াসলি পলিটিক্যাল বডি কোনো দূর কোনো সম্পর্ক নেই, স্ট্যাটুটরি নো, এক্সিকিউটিভ বডি, নন পলিটিক্যাল বডি, এক্সিকিউটিভ বডি। ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিলে এনডিসির মেন কাজ কী ছিল? 1952-তে এস্টাবলিশ হয়েছিল। পঞ্চবার্ষিকী যে যোজনাগুলোকে ফাইনাল অ্যাপ্রুভাল দিত এনডিসি, ঠিক আছে। তো অবশ্যই করে নেক্সট মান্থে আবার একটা নতুন কোর্স শুরু হচ্ছে পঞ্চবার্ষিকী পরিকল্পনা, ওখানে আমরা পড়াবো। ইট ওয়াজ সেট আপ 6 আগস্ট 1952 to strengthen and mobilize the effort and resources of the national support to 5 years plan। এবং তোমরা জানো এগ্রিকালচার বেস ছিল পঞ্চবার্ষিকী পরিকল্পনা। তো এগুলো কিন্তু মনে রাখতে হবে। টু প্রমোট ইকোনমিক পলিসি ইন ভাইটাল সেপস অ্যান্ড এনশিওর ব্যালেন্স অ্যান্ড র্যাপিড ডেভেলপমেন্ট অফ অল পার্টিস অফ দ্য কান্ট্রি। তো খুব গুরুত্বপূর্ণ, এনডিসি ইজ অ্যান এক্সিকিউটিভ বডি। তো মনে রাখতে হবে এস্টাবলিশেড পঞ্চবার্ষিকী পরিকল্পনা 51 থেকে 56, কিন্তু এটা এস্টাবলিশ হচ্ছে 1952। তো মনে রাখতে প্রাইম মিনিস্টার হলো এক্স অফিসিয়াল, চেয়ারম্যান হলো এনডিসির, চিফ মিনিস্টার মনে রাখবে এর মেম্বার ছিল এনডিসির। অ্যাপার্ট ফ্রম দিস অল ক্যাবিনেট মিনিস্টার্স, চিফ মিনিস্টার, অ্যাডমিনিস্ট্রেশন অফ অল টেরিটরিজ আর অলসো মেম্বার হলো এনডিসির। তো এগুলো এখন তো তোমরা জানো এনডিসি নেই বা যোজনা আয়োগ তো নেই, এখন নীতি আয়োগ হয়ে গেছে। তো এগুলো কিন্তু পরীক্ষার সময় দেবে। আচ্ছা, পরের প্রশ্ন, দ্য ডিস্ট্রিবিউশন অফ পাওয়ার বিটুইন সেন্ট্রাল অ্যান্ড স্টেট ইজ বেসড অন স্কিম প্রোভাইডেড ইন। তোমরা জানো ভালো করে, আমরা ডিস্ট্রিবিউশন অফ পাওয়ার তোমরা জানো পার্ট 11-12, তোমরা জানো ইউনিয়ন লিস্ট, স্টেট লিস্ট, কনকারেন্ট লিস্ট, তোমরা জানো 245 থেকে 300, তোমরা জানো 11 থেকে 12, তোমরা জানো, এগুলো তোমাদের জানতে হবে, ঠিক আছে। কনকারেন্ট লিস্ট, ঠিক আছে, পার্লামেন্ট কনকারেন্ট লিস্ট, যুগ্ম তালিকা, তোমরা জানো রেসিডুয়াল পাওয়ার 245 পার্লামেন্ট এনজয় করে। তাহলে মন্টেমিন্টো রিফর্ম, মন্টেগু চেমসফোর্ড রিফর্ম, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট রিফর্ম, না না ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট 1945। ম্যাক্সিমাম মানে বইতে আমি দেখছিলাম সেখানে 1919 কথা আছে, কিন্তু এখানে 1919 হবে না। কেন হবে না সেটা তোমাদের জানতে হবে। কারণ দেখো, দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট প্রোভাইড করেছে 3-fold, তোমরা জানো 3টে, ইউনিয়ন লিস্ট, স্টেট লিস্ট, কনকারেন্ট লিস্ট, ঠিক আছে, মানে ফেডারেল তালিকা, প্রভিন্সিয়াল এবং যুগ্ম তালিকা। তো প্রেজেন্ট কনস্টিটিউশন ফলো দ্য স্কিম অফ দিস অ্যাক্ট। ডিস্ট্রিবিউশন অফ পাওয়ারের ক্ষেত্রে কিন্তু মনে রাখতে হবে, ঠিক আছে, সেন্ট্রাল অ্যান্ড স্টেটের মধ্যে কিন্তু কিছু ডিফারেন্ট আছে। কি ডিফারেন্ট? ওয়ান ডিফারেন্ট, দ্যাট ইজ আন্ডার দিস রিসিডুয়াল পাওয়ার তোমরা কিন্তু মনে রাখো নিদার টু দ্য ফেডারেল লেজিসলেচার, নট টু প্রভিন্সিয়াল লেজিসলেচার, মানে অবশিষ্ট পাওয়ার যেটা পার্লামেন্ট এনজয় করে। তো এটা কিন্তু মনে রাখি ইন দিস রেসপেক্ট ইন্ডিয়ার, সেই জন্য কিন্তু আমরা 35 বলি না, আমরা বলি ইন্টারস্টেট, সেন্ট্রাল স্টেট রিলেশনশিপ হ্যাজ বিন টেকেন ফ্রম কানাডিয়ান পার্লামেন্ট, কানাডা থেকে। আর কনকারেন্ট তোমরা জানো অবশ্যই করে, তোমরা মনে রাখতে অস্ট্রেলিয়া, ঠিক আছে, এগুলো কিন্তু পরীক্ষার সময় দেয়। আচ্ছা, দ্য স্টেট লিস্ট কন্টেন্ট, দেখো স্টেট লিস্ট খুবই গুরুত্বপূর্ণ। তোমরা জানো ইউনিয়ন লিস্ট, স্টেট লিস্ট, কনকারেন্ট লিস্ট, একটু আগে পড়ছিলাম 245 থেকে 300, তো একটু আগে পড়ছিলাম 7 শিডিউল, একটু আগে পড়ছিলাম কানাডা থেকে নেওয়া, এগুলো সবই তো পড়ছিলাম। কিন্তু স্টেট লিস্টে অরিজিনাল কতগুলো সাবজেক্ট ছিল, বর্তমানে কতগুলো সাবজেক্ট। তো এখানে বলছে দ্য স্টেট লিস্ট 96 সাবজেক্টস, 106 সাবজেক্টস, 66 সাবজেক্টস, নাকি 79 সাবজেক্ট। তো অবশ্যই মনে রাখতে হবে বর্তমান, কিন্তু মানে বর্তমান বলতে ওয়্যার 66 এখানে কোয়েশ্চেনে, কিন্তু বর্তমানে 61। দেখো 66 সাবজেক্ট, স্টেট লিস্ট ইনক্লুডিং দ্য সাবজেক্ট দ্যাট কাম আন্ডার স্টেট লিস্টের মধ্যে। এইটা 61 সাবজেক্ট আর্লিয়ার ছিল, আগে ছিল, আগে ওয়্যার 60, যেমন ফান্ডামেন্টাল রাইট আগে ছিল 7টা, বর্তমানে 6টা, সেরকমই আগে ছিল 66টে, এখন বর্তমানে 61টি। তুমি জানো ভালো করে, এটাও তোমার মনে রাখতে হবে, সেই সাবজেক্টগুলোকে যেগুলো স্টেট সাবজেক্ট ছিল ওটা কনকারেন্টে নিয়ে আসা হয়েছে। 42 কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1976 শিফট করা হয়েছে এই যে নিচে যে লেখাগুলো আছে 1 2 3 4 5 করে। কি এডুকেশন আগে কি ছিল স্টেট, এখন কনকারেন্ট। ফরেস্ট স্টেট ছিল, কনকারেন্ট করা হয়েছে। প্রোটেকশন অফ ওয়াইল্ড অ্যানিম্যাল অ্যান্ড বার্ডস স্টেট ছিল, কনকারেন্ট করা হয়েছে। ওয়েট অ্যান্ড মেজার স্টেট ছিল, কনকারেন্ট করা হয়েছে। অ্যাডমিনিস্ট্রেশন জাস্টিস স্টেট ছিল, কনকারেন্ট করা হয়েছে। এগুলো কিন্তু তোমাদের জানতে হবে, এক্সেপ্ট সুপ্রিম কোর্ট অ্যান্ড হাইকোর্ট। তাহলে কনকারেন্ট লিস্ট কি? তাহলে 52 সাবজেক্ট, এটাও দিয়ে দিলাম এক্ষুনি বলে। আর ইউনিয়ন অ্যাক্সিলারি সাবজেক্ট, ডিফেন্স, আর্মি, ইন্টারন্যাশনাল রিলেশন, আইআর, পোর্ট, রেলওয়ে, হাইওয়ে, কমিউনিকেশন, ইকোনমি। স্টেটের মধ্যে কি আছে? পাবলিক অর্ডার, পুলিশ, ল অ্যান্ড অর্ডার, পাবলিক হেলথ, স্যানিটেশন, হসপিটাল, ঠিক আছে, বেটিং অ্যান্ড গ্যাম্বলিং,
তুমি জানো এগুলো কিন্তু আর কনকারেন্ট যুগ্মতা থেকে এগুলো তোমাদের যেগুলো বললাম। তাহলে ঠিক আছে, পরের প্রশ্ন, দ্য কনস্টিটিউশন ইজ সুপ্রিম ল অব ল, ইট ইজ প্রিজার্ভ বাই। কনস্টিটিউশন হলো সুপ্রিম ল, সংবিধানের ব্যাখ্যাকার কে? সুপ্রিম কোর্ট। সংবিধানের ইন্টারপ্রেট কে করে? সুপ্রিম কোর্ট। তো ক্যাবিনেট না সুপ্রিম কোর্ট না কনস্টিটিউশন না পার্লামেন্ট, তো অবভিয়াসলি সুপ্রিম কোর্ট। Constitution is the supreme extension in judicial system of our country. The law mentioned in the constitution are দেখো constantly maintain and obey the judgment of the supreme landmark judgment that is called. তো এইগুলো কিন্তু তোমাদের কিন্তু পড়তে হবে, জানতে হবে, এক্সামের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। পরের প্রশ্ন আসবো, জাস্ট 1 মিনিট, একটু দাঁড়ান, জাস্ট 1 মিনিট। সরি ফর দিস, একটু ইন্টারাপ্ট হয়ে গেল। ওকে, তো চলো জাস্ট 1 মিনিট। ওকে, দেখো তোমাদের পরের প্রশ্ন যাওয়ার আগে আমি তোমাদেরকে একটা কথা বলি, আনএকাডেমি প্ল্যাটফর্মে তোমরা ঘরে বসে ক্র্যাক WBPSC মানে ওয়েস্ট বেঙ্গলের যে কোনো পরীক্ষা, তুমি ইন্ডিয়ার লার্জেস্ট লার্নিং প্ল্যাটফর্ম, তোমরা দেখতেই পাচ্ছ এই মুহূর্তে আনএকাডেমি টপ এডুকেটার আছে আনএকাডেমি প্ল্যাটফর্মে। অবশ্যই তোমরা যদি আনএকাডেমি যখন জয়েন করবে, অবশ্যই তোমরা যদি এইভাবে সার্চ করো অরিজিৎ ARIJIT, ঠিক আছে, ঠিক আছে, দেখতেই পাচ্ছ। এবং আমি আনএকাডেমিতে ডেলি তোমাদেরকে ক্লাস নিই, ম্যাক্সিমাম ছেলেমেয়ে যারা ডেলি আমার ক্লাস করো তারা নিশ্চয়ই আমরা জানো। দেখো এখানে আনলক আছে, তোমাকে সাবস্ক্রাইব করতে হবে লক করার জন্য, মানে লক আছে এখানে আনলক করার জন্য, তার জন্য কিন্তু। এবং নেক্সট মান্থে দেখো ইউনিয়নের ওপর একটা পার্লামেন্টের কোর্স আনছি, আর একটা নিয়ে আসছে দেখো পঞ্চবার্ষিকী পরিকল্পনার ওপর থেকে। এবং আমার এখন অনগোয়িং ব্যাচ কোর্স চলছে, এই ব্যাচ কোর্স জানতে পারলে তোমাদের কিন্তু এইটুকু 100% অ্যাসুরেন্স দিয়ে বলতে পারি তোমরা WBCS ক্লিয়ার করবেই, ঠিক আছে। এবং তোমরা জানো আমি আনএকাডেমিতে পড়াচ্ছি, আনএকাডেমি এডুকেটার সিন্স 15 মে 2018 থেকে আমি আনএকাডেমিতে পড়াচ্ছি, নতুন এডুকেটার নয়, যেটা আমি তোমাদেরকে ইনফরমেশান। আনএকাডেমি টপ ওল্ড টিচার এবং ওয়েল এক্সপিরিয়েন্সড টিচার তোমরা কিন্তু পাবে, মানে এরকম না কালকে আমি পড়ানো শুরু করেছি গতকাল, এরকম নয়, দীর্ঘদিন ধরে দীর্ঘ অভিজ্ঞতার মধ্যে দিয়ে কিন্তু তোমাদের সাথে কিন্তু আমার মানে আলোচনা করি আমি। তো অবশ্যই করে তোমরা কিন্তু আনএকাডেমি জয়েন করো, অবশ্যই এটা আমি কম্পিউটার থেকে দেখাচ্ছি, তোমরা কিন্তু মোবাইল থেকে অ্যাপ থেকে ডাউনলোড করে অবশ্যই করে তোমরা আনএকাডেমি ভেরিফাইড এডুকেটার। ওকে, তো এগুলো মনে রাখতে হবে, এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে গুরুত্বপূর্ণ। আচ্ছা চলো, তো এবার আমি তোমাদের পরের প্রশ্নের দিকে এগোবো। আচ্ছা, পরের প্রশ্নের দিকে এগোবো, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরের প্রশ্ন বলছে, দ্য কনস্টিটিউশনাল প্রভিশন রিলেভেন্ট ফর সলভিং কোয়েশ্চেন রিপুজেন্সি প্রতিকূলতা যদি হয়, তারা এমন একটা স্টেট গভর্নমেন্ট এমন একটা ল তৈরি করলো যেটা সেন্ট্রাল লয়ের সাথে ক্লাস করলো, অবশ্যই সেন্ট্রাল লটাই প্রিভিল করবে, কারণ তোমাদের জানো আমাদের ভারতের কোয়াসি ফেডারেল। তো এটা কত নম্বর আর্টিকেলে অবশ্যই আছে? 256, 342, লিস্ট 3 নাকি 156? যত ইজিলি কিন্তু বললাম প্রশ্নটা কিন্তু ততটাই ইজিলি কিন্তু, মানে তোমরা যদি দেখো অতটা ইজি না, তোমাদের এই প্রশ্নটা ইংলিশ টু বেঙ্গলি করতেও কিন্তু অনেক সমস্যা, তো সেই সময় কিন্তু এটা কিন্তু ইজি অ্যান্সার। অবশ্যই তোমরা জানো লেজিসলেটিভ রিলেশনশিপ, অ্যাডমিনিস্ট্রেটিভ রিলেশনশিপ, ফিনান্সিয়াল রিলেশনশিপ, তোমরা জানো পার্ট 11, 12, তোমরা জানো 7 শিডিউল, তার মানে অবশ্যই এটাই রিলেশন, লেজিসলেচার রিলেশনশিপ। তো অবশ্যই মনে রাখতে হবে এখানে 254টাই হবে, 235কে 255, 254, 255, 263, 264, 300, অবশ্যই করে ফিনান্সিয়াল রিলেশন লাস্ট যেটা হয়। তো এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ আর্টিকেল এক্সামের পয়েন্ট অফ ভিউ থেকে। আচ্ছা, পরের প্রশ্ন, দ্য প্রেজেন্ট স্ট্রেংথ অফ দ্য জাজ অফ সুপ্রিম কোর্ট যে ফিক্সড করা হয়েছিল, তোমরা এটা 2017 যেহেতু প্রশ্ন তোমাদের ভাবতে হবে, দ্য অরিজিনাল কনস্টিটিউশন, পার্লামেন্ট ইন 1958 না পার্লামেন্ট ইন 1977 নাকি পার্লামেন্ট ইন 1986? তো অবভিয়াসলি অ্যান্সার কিন্তু এখানে হচ্ছে কিন্তু পার্লামেন্ট অ্যাক্ট ইন 1958। এবং তুমি অ্যাট প্রেজেন্ট যদি তুমি দেখো এই মুহূর্তে কিন্তু 34 জন জাজেস রয়েছে, 33+1। এই মুহূর্তে চিফ জাজের নাম কি তোমরা কমেন্ট সেকশনে বলবে।
হু এক্সপ্রেসড বলেছিল ভারতের সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া হ্যাজ মোর পাওয়ার দ্যান এনি আদার সুপ্রিম কোর্ট ইন এনি পার্ট অফ দ্য ওয়ার্ল্ড। তো কে বলেছিল এটা? তো অবশ্যই মনে রাখতে আয়ার, কৃষ্ণা আয়ার। আচ্ছা, এই প্রশ্নটা আরও সোজা প্রশ্ন। দ্য সুপ্রিম কোর্ট স্টাক ডাউন এ পার্ট অফ প্রিভেন্টিভ ডিটেনশন। দেখো এটা খুব গুরুত্বপূর্ণ। স্টাক ডাউন, দেখো একটা কেস তোমাদের মনে রাখতে হবে, কিছু গোপালন কেস বা গোলকনাথ কেসগুলো তোমাদের জানতে হবে। দেখো কী হয়েছিল, দেখো আমাদের ভারতবর্ষে কিছু কিছু আইন আছে। দেখো প্রিভেন্টিভ ডিটেনশন আমরা কি জানি, অ্যারেস্টেড ব্যক্তি অ্যাকর্ডিং টু আর্টিকেল 22, যদি দেখো অ্যারেস্টেড পারসন উইদিন 24 আওয়ার্সের মধ্যে তোমার কোর্টে প্রেজেন্ট করতে হবে। এটা আমাদের নর্মাল একটা ওয়ে, এটা আমরা দীর্ঘদিন ধরে জানি। এবার এগুলো কী করবে না, ধরো এটা এমন কোনো সার্কামস্টেন্স, ধরো পোটা একটা ধরলো বা অ্যান্টি ন্যাশনাল বা ধরো আনলফুল অ্যাক্টিভিটিসে ধরলো, তখন কিন্তু প্রিভেন্টিভ ডিটেনশন করতে হবে। ঠিক আছে, তো মনে রাখতে হবে একটা কেস হয়েছিল গোপালন কেস, তোমরা সবাই জানো। এই কেসের মধ্যে যে সুপ্রিম কোর্ট ন্যারো জাজমেন্ট বলেছিল, এটা বলেছিল যে সুপ্রিম কোর্ট বলেছিল যদি বৃহত্তর স্বার্থে আমরা কোনো কিছু মানে একটা ছোটো ছোটো জিনিসকে আমরা কিন্তু বিসর্জন কোনো না, বৃহত্তর স্বার্থে আমরা কোনো আইন মানুষের স্বার্থে আমরা সেগুলোকে স্ট্রাক ডাউন করতে, মৌলিক অধিকারকে স্ট্রাক ডাউন করতে পারি। মানে ধরো আমি তোমায় বলছি বৃহত্তর স্বার্থে তুমি মৌলিক অধিকারকে কিছু আর্টিকেল তুমি ভায়োলেশন করতে, তুমি এটাকে কী করতে পারো, ভায়োলেট করতে পারো, বা তোমাকে আমি বলতে পারো ওই আর্টিকেল মৌলিক অধিকারকে তুমি খর্ব করতে পারো। সরকার মনে করে কোনো ল বানাতে পারে, এটা হতে পসিবল। আজকে যদি বৃহত্তর স্বার্থে এবং সরকার এবং গভর্নমেন্ট কেসে বলেও দেয়নি যে এরকমভাবে বলে দেয়নি যে কোনটা বৃহত্তর স্বার্থে এবং কোনটা রিজনেবল রেস্ট্রিকশান। আমাকে বলো বৃহত্তর স্বার্থ, ঠিক আছে, ওকে, ইটস ওকে, নো ফাইন, নো প্রবলেম। তাহলে এইটা যদি তুমি বলো, তাহলে এটাও বলো যে তোর এই রেস্ট্রিকশান যে করবো তার কিছু তো লিমিটেশান আছে। যেমন আমাদের জ্বর বলতে আমরা কী বুঝি, 99-100 জ্বর, এটা আমরা বুঝি। টেম্পারেচার আমরা চেক করি, তারপর থার্মোমিটার দিয়ে চেক করছি, তাহলে এইটার মাপ কী, যে কোনটা দিয়ে রিজন, সে ব্যাখ্যাটা আমায় করো কোনটা এইটা করলে এইটা রিজনেবল, এটা না। এবার তাহলে তো ফ্রি হ্যান্ড হয়ে গেল না গভর্নমেন্টের কাছে। গভর্নমেন্ট তাহলে কী হবে, যখন তখন তাকে যাকে ওকে অ্যারেস্ট করবে। মিসা অ্যাক্ট, কপে পোসা অ্যাক্ট, পোটা অ্যাক্ট, ঠিক আছে, তারপরে পোটো অ্যাক্ট, এই সমস্ত অ্যাক্টের মাধ্যমে তাহলে ইররিলেভেন্ট হয়ে যেত। তো এটা নিয়ে পরবর্তীকালে তুমি জানো, 14কে ইমপ্লিমেন্ট করতে গিয়ে তুমি মোট 15কে তুমি ভায়োলেশন করো। নো, দিস ইজ রং। পরবর্তীকালে কী হয়েছিল, এই সুযোগ নিয়ে ইন্দিরা গান্ধীর সময় সবাই মেনকা গান্ধী কেসে কী হয়েছিল, ট্রেন বাস ভাড়া বলছি, নামটা কি, ফ্লাইট যাওয়া বন্ধ করেছে, ভিসা কেড়ে নেওয়া হয়েছিল, ভিসাগুলো জমা করতে হবে, রিজনেবল রেস্ট্রিকশন। তো না, তাহলে এটাও কিন্তু রাইট টু লাইফের মধ্যে পড়ে। তুমি একটা মৌলিক অধিকার ইমপ্লিমেন্ট করতে গিয়ে তুমি আরেকটা মৌলিক অধিকার রাইট টু লাইফ তুমি কিন্তু খর্ব করতে পারো না। ভারতের যে কোনো প্রান্ত থেকে তুমি যেতে পারো, এবং তুমি যে কোনো দেশ থেকে তুমি আরেকটা দেশে, ভারত থেকে তুমি যে কোনো দেশে, তাহলে তোমাকে এটা কিন্তু ভারতের চলাচলে অ্যাক্টিভিটি করতে পারো, তাহলে কিন্তু এটা হবে না। তো এইটা কিন্তু ডিটেলসে জানতে হবে, এগুলো খুব গুরুত্বপূর্ণ। আচ্ছা, প্রভিশন অফ আর্টিকেল 73 এক্সটেন্ড করেছিল এক্সিকিউটিভ পাওয়ার অফ দ্য ইউনিয়ন কনফার আপন দ্য হুইচ অফ দ্য ফলোইং ফেনোমেনন। তো এটা তো ইজি, সোজা, পুরো রাইট অথরিটি অ্যান্ড জুরিসডিকশন। আচ্ছা, হাউ মেনি অ্যামেন্ডমেন্ট অফ দ্য কনস্টিটিউশন, এখনও পর্যন্ত কতগুলো দেখো 2017 অবধি যদি দেখো, তো ওকে এই অবধি। আচ্ছা, এটা বলে দিই, এখনও অবধি দেখো 101, ঠিক আছে, যদি দেখো ওটা ওই উত্তরে। কিন্তু এখন যদি তুমি দেখো 2020 অবধি 104, তুমি জানো। এটা তোমাদেরকে অবশ্যই করে এই কটা প্রশ্ন হলো, আমাদের টাইমও নেই, আর হাতে একদমই টাইম নেই, টাইম আপ হয়ে গেছে। কালকে বাকি প্রশ্নগুলো পড়বো, বললাম না একটু ডিটেলসে আলোচনা করলে, এলাবোরেটলি আলোচনা করতে গেলে আমাদের কিন্তু ডিটেলসে পড়তে হবে। এবং যারা আনএকাডেমি এখনও সাবস্ক্রাইব করোনি, কালকে 271 থেকে শুরু হবে। যারা আনএকাডেমি সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই করে আনএকাডেমি সাবস্ক্রাইব করে নাও, কারণ আর টাইম নষ্ট করো না। এখনও বলছি, তোমরা আর টাইম নষ্ট করো না, আনএকাডেমি থেকে পড়ো। তোমরা তোমাদের পছন্দ মতো এডুকেটার্স পাবে, ইওর চয়েস অফ এডুকেটার্স। তুমি তোমার মতো ব্যাচ পাবে, তুমি তোমার মতো ওয়েল স্ট্রাকচার রুটিন পাবে। তোমাকে টিচাররা তোমাকে অবশ্যই করে তোমাকে ইন্সপায়ার্ড করবে। এবং শুধু তাই না, এখনকার টাইম কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আগে তোমরা দেখতে কোভিড-19 হয়তো নেই, কিন্তু কোভিড-19 নেই বলে এরকম নয় যে কোভিড-19 নেই বলতে গেলে আমরা কী বুঝি, আমরা কোনো প্রিকশন নিচ্ছি না। কোভিড-19 কোনো এবারে মেডিসিনও বেরিয়ে যদি তুমি দেখো আমাদের ভ্যাকসিনও বেরিয়ে গেলে কিন্তু মনে রাখবে যে সেটা এফেক্ট ঠিকঠাক। দেখো কেন আমি সুস্থ শরীর থাকবো না,
আমরা ভেবে নিয়েছি আর কোভিড নেই, কিন্তু না, আমি বলতে চাইনি ওইভাবে বলতে চাইছি। আমি ভাবছি যে আমি যদি ভাবি যে এখন সব কিছু ইজি হয়েছে, না, ভুললে হবে না। আমাদের কিন্তু খুবই নিয়ম ভেবে মাস্ক পরে স্যানিটাইজার দিয়ে, তাহলে আমি কেন আজকে যদি তোমাকে যদি ওয়ার্ক ফ্রম হোমে যদি সুযোগ দেওয়া হয়, সব কিছু যদি আমি এখানে ঘরে বসে পেয়ে যাই, ওয়ার্ল্ড ক্লাস টেকনোলজি, পোল থেকে শুরু করে কুইজ থেকে শুরু করে ডাউট ক্লিয়ারিং সেশন থেকে টেস্ট সিরিজ থেকে শুরু করে সব কিছু তুমি ঘরে বসে পেয়ে যাচ্ছ, ঠিক আছে? এবং সাবজেক্ট স্পেসিফিক তুমি টিচার পাচ্ছ, একটা সাবজেক্টে দেখো 8জন 9জন করে টিচার্স তুমি পাচ্ছ। তাহলে সব যদি পাও, তাহলে তুমি কেন যে বিপদের মধ্যে যাবে? যতটা পারো ততটা কিন্তু সেফ থাকা ভালো। বি সেফ, বাড়ি থাকো, ভালো করে পড়াশোনা করো, আনএকাডেমিতে ক্লাস করো, অবশ্যই এক্সাম ক্লিয়ার করবে। যাতায়াত খরচা একটা আছে, তুমি জানো ভালো করে, একটা যাতায়াত খরচা আছে, এবারে ট্রেন খরচা আছে, এগুলো তো দরকার নেই না। তুমি ঘরে বসে সেই টাকা দিয়ে তুমি সাবস্ক্রাইব করে নাও না, ওয়ান টাইম ইনভেস্ট করবে, তুমি একটা ভালো কাজে তুমি ইনভেস্ট করছো, লক্ষ লক্ষ টাকা দেবে কেন? তুমি এখন সবাইকে পেয়ে যাচ্ছ, পশ্চিমবঙ্গের টপ এডুকেটার্স থেকে পেয়ে যাচ্ছ, এবং ঘরে বসে সমস্ত। তো এই কোভিড-19কে তো ইজিভাবে ভাবলে হবে না, সাবধান, কিন্তু বারবার বলছি, ঘরে বসে পড়ো, দেখতেই পাচ্ছ, অরিজিৎ কোড ইউজ করো, অবশ্যই লকগুলো আনলক করো এবং সাবস্ক্রাইব করে নাও। এখন সাবস্ক্রিপশন প্রাইস খুব কম, সেই রেটে দেখো পার মান্থ হিসাব করো 633 টাকা, যখন কোড ইউজ আরও কমে গেল 13,680 টাকা, তুমি 2 বছর সাবস্ক্রিপশন পেয়ে যাচ্ছ আনলিমিটেড। একটা এক্সাম ক্লিয়ার করতে 1 থেকে 1.5 বছর লাগে, ঠিক আছে? তো ভালো করে পড়ো। অবশ্যই আনাকারিতে বড় বড় ব্যাচ শুরু হয়ে গেছে, 2021-এর ব্যাচ, 2022-এর ব্যাচ, ICDS থেকে অন্যান্য যত পরীক্ষা আছে, তো অবশ্যই করে এইভাবে পড়ো। অবশ্যই রাত 9টা ক্লাসে চলে এসো। থ্যাংক ইউ ফর ডিসকাশন, বাই।